সো আজকে হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি ডিবিএমএস নিয়ে ইন্ট্রোডাক্টরি ক্লাস। সো আমরা আগে একটু জানি যে আসলে ডাটাবেস জিনিসটা কি। ডিবিএমএস বেসিক্যালি হচ্ছে ফুল ফর্ম ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। সো শর্টে আমরা হচ্ছে ডিবিএমএস বলি অনেকে, ম্যানেজমেন্ট সিস্টেম। সো নর্মালি আমরা কি করি, আমরা যখন অ্যাপ্লিকেশন ইউজ করি বা সফটওয়্যার ইউজ করি, সফটওয়্যারের কিছু ডেটা থাকে, ওগুলো নিয়ে আমরা কাজ করি। ধরেন আমরা কোনো সামেশন করতেছি বা ক্যালকুলেটরের রেজাল্ট দেখতেছি, সবগুলোরই কোনো না কোনো একটা রেজাল্ট থাকে বা কোনো ভ্যালুস থাকে। এই যে ডেটাগুলো নিয়ে কাজ করতেছি, আমাদের এই ডেটাগুলো স্টোর করে রাখার দরকার হয়। বলতেছিলাম যে একটা কমন প্ল্যাটফর্ম রাখে, যেই কমন প্ল্যাটফর্মে আমি সবসময় ডেটা যদি নিয়ে আসি তাহলে আমি আপডেটেড ডেটাগুলোই পাবো, ব্যাকের ডেটাগুলো আমরা চাচ্ছি না। সো নর্মালি আপনি যদি চিন্তা করেন, আপনি ফেসবুক ইউজ করেন বা জিমেল ইউজ করেন, এখন আপনি ফেসবুকে একটা অ্যাকাউন্ট খুলছেন, এই যে আপনি কিছু ইনফরমেশন দিচ্ছেন, ইনফরমেশন দিয়ে আপনার একটা অ্যাকাউন্ট আপনি ওপেন করলেন, এই ইনফরমেশনগুলোকে আমাকে একটা জায়গায় স্টোর করে রাখতে হবে, যাতে আমি পরবর্তীতে যতবারই আপনি ইনফরমেশনগুলোকে অ্যাক্সেস করে লগ ইন করতে চান। সাপোজ আপনি ইমেল দিচ্ছেন, একটা ইমেল দিচ্ছেন, আর হয়তো আপনি পাসওয়ার্ড দিচ্ছেন। লগ ইনের সময় তো সাধারণত এই জিনিসটাই দেওয়া হয়। সাইন আপের সময় আমরা অনেক কিছু দিই, নেম, অ্যাড্রেস, ফোন নাম্বার, অনেক কিছু দিই। লগ ইনের সময় আপনি ইমেল, পাসওয়ার্ড দিচ্ছেন। এখন আপনার যে সাইন আপ করলেন তখন যে ইনফরমেশনগুলো দিচ্ছেন, ওগুলো যদি একটা কমন প্ল্যাটফর্মে না থাকে, তাহলে আপনি অন্যান্য ডিভাইস থেকে কিন্তু আপনার ফেসবুকটাকে অ্যাক্সেস করতে যাচ্ছেন। এখন যদি একটা জায়গায় স্টোর না করা থাকে, তাহলে ফেসবুক কিন্তু ওই ডেটাগুলো পাবে না। আপনি যে ডিভাইসে করছেন ওই ডিভাইসেই যদি স্টোর থাকে, তাহলে সে ওই ডিভাইস থেকেই সবসময় অ্যাক্সেস করতে পারবে, আদার ডিভাইস থেকে পারবে না। কিন্তু আমরা যে জিনিসটা চাচ্ছি, আমরা চাচ্ছি কি, যে আমি পৃথিবীর যে কোনো কর্নার থেকে আমার যে অ্যাকাউন্ট আছে, অ্যাকাউন্টটাকে আমি অ্যাক্সেস করতে চাই, তাহলে আমাকে এই ইমেল আর পাসওয়ার্ডটা এমন একটা জায়গায় স্টোর করতে হবে ফেসবুক সাইন আপের সময়, যেই জায়গাটাতে আমি যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করতে পারবো। আমি অ্যাক্সেস করতে পারি কীভাবে? মিডিয়ামটা কি? ইন্টারনেটের থ্রুতে। সো আমরা ইন্টারনেটের থ্রুতে হচ্ছে অ্যাক্সেস করি, অ্যাক্সেস করে কাজ করি। এখন এই ইন্টারনেটের থ্রুতে যখন আমরা একটা কমন প্ল্যাটফর্ম অ্যাক্সেস করি, যে একটা স্টোরেজ, বেসিক্যালি এই স্টোরেজে কী থাকে? অনেকগুলো ডেটা থাকে। ধরেন আমার ডেটা আছে, আমার ফ্রেন্ড যদি ফেসবুক অ্যাকাউন্ট খুলে তার ডেটাগুলো থাকবে, আবার যদি ধরেন আপনার ফ্রেন্ড ফেসবুক অ্যাকাউন্ট খুলে তার ডেটাগুলো থাকবে। সো এই কমন একটা প্ল্যাটফর্মে স্টোরেজগুলোতে এই ডেটাগুলো থাকে, আর এই ডেটাগুলো অর্গানাইজ ওয়েতে ম্যানেজ করাটাই বেসিক্যালি হচ্ছে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের কাজ। সো ডেটা থাকবে, ডেটাগুলো আমরা হচ্ছে কি এক একটা আপনার আলাদা করলাম, আমার ফ্রেন্ডেরটা আলাদা ডেটা, আমার ডেটা আলাদা, আপনার ডেটা আলাদা, আপনার ফ্রেন্ডেরটা আলাদা, এরকম করে আমরা কি করতেছি? ডেটার বেস করতেছি। এক একটা বেসে এক এক রকমের ডাটা আছে, অ্যান্ড এই বেসটাকে আমি যখন ম্যানেজ করবো, অর্গানাইজ ওয়েতে রাখবো, তখনই আমি বলতেছি এটা হচ্ছে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। এখন এই ডেটাবেস যে আমাদের ম্যানেজ করার যে রুলস অ্যান্ড কিছু রেগুলেশনস আছে, এই রুলস অ্যান্ড রেগুলেশনসগুলোই আমরা হচ্ছে এই কোর্সে শিখবো, যে কীভাবে আমি অর্গানাইজ ওয়েতে আমার ডেটাগুলোকে সেভ করতে পারি বা স্টোর করতে পারি। সো ফার্স্ট একটু আসেন আমরা ইন্ট্রোডাকশনটাতে দেখি অ্যাকচুয়ালি কী বলতেছে। ডেটাবেস অ্যাপ্লিকেশনগুলো আমরা আমাদের রিয়েল লাইফে ইউজ করি। কোথায় কোথায় ইউজ করি দেখেন। এন্টারপ্রাইজ ইনফরমেশন, এন্টারপ্রাইজ ইনফরমেশন বুঝেন? যেমন বিভিন্ন কোম্পানি বলেন, তারপরে আপনারা যে ইউজ করেন ইআরপি পোর্টাল, স্টুডেন্ট একটা পোর্টাল ইউজ করে না, এটা কিন্তু ইআরপি পোর্টাল বলি, এন্টারপ্রাইজ পোর্টাল যেটা। এখানে কি হচ্ছে? কাস্টমারের আপনি ইনফরমেশন রাখতেছেন, সেলস করতেছে, সেলসে কে কোন কাস্টমার কিনতেছে, কি প্রোডাক্ট কিনতেছে, পারচেস করছে হয়তো কত টাকা দিয়ে, কত অ্যামাউন্ট পারচেস করতেছে, এগুলো আপনারা রাখেন। আবার যদি ব্যাংকিং সিস্টেমের কথা চিন্তা করি, অ্যাকাউন্টিংয়ে পেমেন্ট করতেছে, রিসিভ করতেছে, অ্যাসেট বলতে তার নামে কত প্রপার্টি আছে বা কী আছে, এগুলা। হিউম্যান রিসোর্স হচ্ছে গিয়ে ধরেন এমপ্লয়ি ম্যানেজমেন্ট করে এন্টারপ্রাইজ এডিশনে, ধরেন কতজন এমপ্লয়ি আছে, এমপ্লয়ি কী কাজ, এমপ্লয়ি ডেজিগনেশন কী, ডেজিগনেশন মানে হচ্ছে তার পেশা কী বা সে কোন পজিশনে আছে ওইটা বোঝায়। সো এই ইনফরমেশন যেগুলো আমরা রাখি, ধরেন এই এমপ্লয়ের ইনফরমেশন, যে এমপ্লয়ের নেম কী, তার অ্যাড্রেস কী, সে কোন পজিশনে আছে, তারপরে তার স্যালারি কত, তার পেরোল ট্যাক্সেস, পেরোল ট্যাক্সেস বলতে সে যে ডেজিগনেশনে আছে ওইটার স্যালারির উপর একটা ট্যাক্সেস হয়। সো এই পেরোল স্যালারি ট্যাক্সেসের কথা বলতেছে এরকম। আবার কোথায় ইউজ করি? ম্যানুফ্যাকচারিং, ম্যানুফ্যাকচারিং কী করতেছি? ধরেন ইনভেন্টরি ম্যানেজমেন্ট সিস্টেম, ধরেন আরএফএল কোম্পানি চেয়ার হচ্ছে বানাচ্ছে, চেয়ার বানানোর সাথে সাথে সে তার যে ইনভেন্টরি বা গোডাউন, যেটা আমরা বলি বাংলায় বলি গোডাউন, এই গোডাউনের মধ্যে আমরা কী করছি? স্টোর করতেছি। স্টোর করার সাথে সাথে আমি একটা এন্ট্রি দিচ্ছি যে আমার গোডাউনে 5টা ডেটা আছে, 5টা ধরেন চেয়ার আছে বা 10টা চেয়ার আছে। যখন একটা একটা করে সেল করব, সে কি একটা একটা কমতে থাকবে, এই ইনভেন্টরি বা গোডাউনের ভ্যালুটা আপডেট হতে থাকবে। এই জন্য আমাদের কি একটা কমন প্ল্যাটফর্ম দরকার, যেখান থেকে চলে যাবে আর যেখানে এসে স্টোর করবো, দুইটা সেম জায়গায় থাকতে হবে।
সো ওইখানেও আমরা হচ্ছে এই ডেটাবেসটা ইউজ করি। ব্যাঙ্কিং অ্যান্ড ফিনান্সে, এটা তো অলরেডি একটু বলে ফেলছি, ব্যাঙ্কিং ফিনান্সে আমরা কাজ করি, কাস্টমারের ইনফরমেশন রাখি, অ্যাকাউন্ট, সে কি লোন নিচ্ছে কি না, তারপরে কত ট্রানজ্যাকশন ডেইলি করতেছে, এই ইনফরমেশন সবগুলোই আমরা রাখি। ক্রেডিট কার্ড ট্রানজ্যাকশন বলেন, ফিনান্স বলেন। আর ইউনিভার্সিটি কি আমরা রেজিস্ট্রেশন করতেছি, আমরা গ্রেড দেখতেছি, এগুলো কিন্তু সব একটা জায়গায় সেফ থাকতেছে। এখন এই যে রেজিস্ট্রেশন করতেছি, 10 ব্যাচ একটা রেজিস্ট্রেশন করে, 11 ব্যাচ আলাদাভাবে করে, 12, 13, 14 এরকম করে। এখন আপনি কি বসে 12 ব্যাচে কে রেজিস্ট্রেশন করছেন দেখতে পারেন? দেখতে পারেন না। সো তার মানে এরকম অর্গানাইজ ওয়েতে রাখা আছে যে 12 ব্যাচেরটা এক জায়গায়, 13 ব্যাচেরটা এক জায়গায়, 14 এক জায়গায়, 15 এক জায়গায়, 16 এক জায়গায়, এরকম করে অর্গানাইজ ওয়েতে রাখা। সেমভাবে করসপন্ডিংয়ে আপনি যে গ্রেড পাচ্ছেন এগুলোও অর্গানাইজড ওয়েতে রাখে, যাতে যে কোনো সময় আপনি বা যে ইউজার যে চাচ্ছে এই ডেটাটা, সে সহজেই যাতে অ্যাক্সেস করে ডেটাটা পেতে পারে। সো আপনি যদি গ্রেড দেখতে চান, আপনি আপনার ইআরপি পোর্টালে যাবেন, গিয়ে সাথে সাথে আপনি কি পোর্টাল চেক করে গ্রেডটা দেখতে পারেন। সো এই কারণে হচ্ছে এইগুলোতে আমরা ডেইলি বেসিসে এই অ্যাপ্লিকেশনগুলোতে আমরা ইউজ করে থাকি। এগুলো এক্সাম্পল ছিল, আরও কিছু এক্সাম্পল আছে। ধরেন এয়ারলাইন্সে কি শিডিউল করতেছেন, যে টিকিট কি বুকিং করতেছেন কিনা বা রিজার্ভেশন করতেছেন কিনা, স্ক্যাজিউল বা শিডিউল যেটাই বলি, কখন প্লেন ছাড়বে, কখন আসবে, এগুলোর একটা থাকে। টেলিকমিউনিকেশনে কি ওই যে টেক্সট কল মেসেজ দিচ্ছেন, এগুলোর ইনফরমেশনগুলো সেফ থাকতেছে। ওয়েব বেস সার্ভিস বলতেছে এই যে এইখানে আমরা বেসিক্যালি এই জিনিসগুলোতে আমরা বেশি হচ্ছে এখন ঝুঁকতেছি। ধরেন অনলাইন রিটেলার্স বলতে কি বোঝাচ্ছে? অনলাইনে ডিলারগুলো থাকে না, সেল করে। ধরেন ওয়ালটনের কিছু সেলার আছে, রিটেলার যারা ওয়ালটনের প্রোডাক্ট আবার সেল করে, এরকম অনলাইন ডিলার্স আছে। অনলাইনে অ্যাডভার্টাইজমেন্ট আপনি দেখেন না, ফেসবুকে দেখেন না, অ্যাড চলে আসে, ওগুলোও কিন্তু একটা ডেটাবেসে সেফ থাকে। এরকম ডকুমেন্ট আছে, অনেক ডকুমেন্ট আপনি রাখতে পারেন। ধরেন আপনার সার্টিফিকেটগুলো হচ্ছে কি হয়, এইচএসসি রেজিস্ট্রেশন সার্টিফিকেট, এগুলো আপনি কি অনলাইনে অ্যাক্সেস করতে পারেন না, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে, ওগুলো হচ্ছে অনলাইনে সেফ থাকে। ন্যাভিগেশন সিস্টেম কি বোঝাচ্ছে? একটা জায়গা থেকে আপনি আরেকটা জায়গায় যে যাচ্ছেন, এই যে লোকেশনসগুলো, এই লোকেশনের সিস্টেমটা হচ্ছে ন্যাভিগেশন বোঝায়, যে আপনি দিক নির্দেশনা পাচ্ছেন। ধরেন রোডে যাচ্ছেন, কোন রোড দিয়ে যাবেন, কোন রুটটা ফলো করবে, কোন রুট থেকে আপনি আসবেন, ট্রেনের বলেন, বাসের বলেন। আর এয়ারলাইনের ন্যাভিগেশন সিস্টেমটাও আছে, এয়ারলাইন্সেরটা ডিগ্রি ওয়াইজ থাকে, ওইটাও একটা ডেটাবেসে হয়তো সেফ থাকে, মানে হয়তো না, ওইটাও ডেটাবেসে সেফ থাকে। ওরা ওইখান থেকে দেখতে পারে যে কত ডিগ্রি অ্যাঙ্গেলে গেলে আমি হচ্ছে ওইখানে যাব। সো ওইখানে তো আর রোড বা হচ্ছে কিছু থাকে না, ওরা হচ্ছে ডিগ্রি হিসেবে চলে। সেম জিনিসটা হয় হচ্ছে আপনাদের ইয়েতে, মহাসাগর যেগুলোতে হয়, বিভিন্ন সাগরে যে বড় বড় জাহাজ চলে, তারা কিন্তু কাইন্ড অফ ডিগ্রির উপর ভ্যারি করে চলে, যে আমি এখান থেকে এই পোর্ট থেকে লঞ্চ করতেছি, আমাকে এখন এই ডিগ্রি বরাবর যেতে হবে। সো সবসময় এই ডিগ্রি বরাবর গেলে আমি গিয়ে ওই একটা জায়গায় পৌঁছাবো। কারণ আপনি যখন একটা মিডল জায়গায় যাবেন, আপনি ডানেও পানি দেখবেন, বামে, সামনে, সব জায়গায় পানি দেখবেন। সো আপনি কোথায় যাবেন? সো তখন হচ্ছে আপনি ওই যে ডিগ্রি ওয়াইজ যাবেন। তারপরে হচ্ছে ওই যে আমরা যে কম্পাসগুলো ইউজ করি, ওগুলো ইউজ করে ওরা হচ্ছে কাজ করে। আর এখন তো দেখা গেছে স্টারলিংক চলে আসছে, স্যাটেলাইট, যে কোনো জায়গা থেকে ইন্টারনেট অ্যাক্সেস করতে পারবে। সো তারা এখন যদি জাহাজেও বসে থাকে, তারা কিন্তু স্টারলিংকের মাধ্যমে পুরো ওয়ার্ল্ডের যে কোনো জায়গা থেকেই বা যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করতে পারছে। সো এই জিনিসটা কিন্তু খুবই বেশি বেনিফিশিয়াল হয়েছে আমাদের জন্য, স্টারলিংকের এই স্যাটেলাইট ইন্টারনেট কানেকশনটা। শুধুমাত্র স্পেস এক্সই করে রাখছে, আর কেউ এখন পর্যন্ত করে নাই। সো ওইটা যদি ইউজ করেন, তাহলে আপনি যে কোনো জায়গায় ইন্টারনেট পাবেন। আর যে কোনো জায়গায় ইন্টারনেট পাওয়া মানে আপনি লোকেশন দেখতে পারতেছেন, যদিও জিপিএস লোকেশন পাবেন না, বাট আপনি অ্যাটলিস্ট বুঝতে পারবেন আপনি হয়তো এর আশেপাশেই আছেন। কারণ জিপিএস লোকেশন তো হচ্ছে আপনাকে অ্যাটলিস্ট লোকেটর লাগবে, অক্ষাংশ দ্রাঘিমাংশ লাগবে, যদিও ওইটাও পসিবল করা। এখন ওইটা মহাসাগরে হয় কিনা আমি শিওর না, কারণ আমি কখনো ওইখানে গিয়ে ট্র্যাক করি নাই, সো বলতে পারতেছি না। সো বাট আমার হিসেবে হওয়া উচিত, কারণ আমরা তো লোকেশনগুলো বেস করি হচ্ছে অক্ষাংশ অ্যান্ড দ্রাঘিমাংশ হিসেবে, লঙ্গিটিউড অ্যান্ড ল্যাটিটিউড হিসেবে। সো ওইটা অনুযায়ী জিপিএসও হওয়ার কথা। অনেক সময় যখন ইন্টারনেট কানেকশন বা আপনার ওই অ্যাক্সেসগুলো পায় না, তখন হচ্ছে এই প্রবলেমটা হয়। আচ্ছা, এই সিস্টেমগুলোতে আমরা ইউজ করি। এখন হচ্ছে আমরা একটু পারপাস দেখি যে আসলে ডাটাবেসটা আমাদের কেন দরকার। অলরেডি আমরা বলে ফেলছি, তারপর আমরা একটু দেখি কী বলতেছে। দেখি এখানে ডাটা রিডান্ডেন্সি অ্যান্ড ইনকনসিস্টেন্সি। সো এখন হচ্ছে একটু বইয়ের পার্ট চলে আসছে। এতক্ষণ আমরা হচ্ছে নর্মাল লাইফ বলতেছিলাম, এখন বইয়ের পার্ট কোথায় চলে আসছে? ফার্স্টে যেটা বলতেছে ডাটা রিডান্ডেন্সি অ্যান্ড ইনকনসিস্টেন্সি। রিডান্ডেন্সি বোঝা যাচ্ছে যে একই ডাটা বারবার চলে আসতেছে। ধরেন আমি এই ডাটাগুলো যদি সাজায় না রাখি, ধরেন আপনার ইনফরমেশন, আপনার ফ্রেন্ডের ইনফরমেশন, তারপরে ওনার ইনফরমেশন, এরকম যদি অর্গানাইজড ওয়েতে না রাখি, তাহলে যে জিনিসটা হচ্ছে, আমার একটা টেন্ডেন্সি থাকতে পারে যে ধরেন আপনার নাম হচ্ছে এ, ফোন নাম্বার 1 2 3,
B234 এরকম করে সি করলাম 453 6 করার পরে আমি সামহাউ ভুলে, যেহেতু হিউম্যান, আমার হয়তো অনেক ডাটা অলরেডি করে ফেলছে, আমার হয়তো মাথায় নাই যে এ অলরেডি আমি এন্ট্রি করে রাখছি। আমি হয়তো কী করলাম, আবার দিলাম A123, তাহলে কি হয়ে যাচ্ছে, একই ডাটা বারবার চলে আসতেছে না? এটা হতে পারে। ধরেন আমি যে কাজটা করলাম, আপনারা যে রেজিস্ট্রেশন করতেছেন, এখন কি ম্যানুয়াল প্রসেস না, আপনারা লিখে দেন। ধরেন আপনি একটা জায়গায় খাতা উপরেও লিখছেন, তারপরে 1 মাস পরে বা 15 দিন পরে আবার নিচে লিখছেন। এখন যে এই কাজটা করছে সে তো এত খেয়াল রাখতে পারবে না, কারণ হিউজ পরিমাণ ডেটা তার কাছে। সে একটা একটা করে দেখে এন্ট্রি দিচ্ছে, এন্ট্রি দিতে দিতে দেখলো কি যে একই ডাটা বারবার চলে আসছে। তাহলে এটা একটা প্রবলেম না? সে দেখলো এটা এন্ট্রি করা আছে, বাট আপনি মাত্র ফিল আপ করছেন, তখন তো সমস্যা হয়ে গেছে। এই জিনিসটাকেই বলতেছে হচ্ছে ডাটা রিডান্ডেন্সি, মানে একই ডাটা বারবার চলে আসতেছে। আর ইনকনসিস্টেন্সি কি? ইনকনসিস্টেন্সি বলতে বোঝাচ্ছে, ধরেন আপনি ডেটায় প্রথমে নেম আর ফোন নাম্বার রাখতেছেন, এটাও করলেন, এখানে এসে আপনি কি করলেন, দিলেন নেম আর এখানে রাখতেছেন ইমেল ধরেন। তারপরের বার আপনি কি করলেন, দিয়ে নেম রাখতেছেন, রাখলেন আইডি, ধরেন আপনাদের ধরেন আইডি মনে হয় 231 এরকম 010 এরকম করে আইডি রাখলেন। তাহলে কি হচ্ছে, একবার আপনি রাখতেছেন নেম ফোন নাম্বার, একবার রাখতেছেন নেম ইমেল, আরেকবার রাখতেছেন নেম আর আইডি। তো এখন যদি আমি একটা প্যাটার্ন যদি সেম না রাখি, তাহলে আমি যখন সার্চ করতে যাব, আমি কি নেম দিয়ে সার্চ করবো না কি দিয়ে পাবো? আমি কিন্তু একটা স্ট্রাকচার বা একটা ওয়েল মেনটেন করে রাখলাম না। সো যখন আমি ডেটা খুঁজতে যাব, আমাকে তখন মাথায় রাখতে হবে যে ই এর ভ্যালুতে আমি আইডি রাখছিলাম, এ এর ভ্যালুতে রাখছিলাম ফোন নাম্বার, আর এখানে ডি এর ভ্যালুতে রাখছিলাম ইমেল। কিন্তু এটা তো আমাদের হিউম্যানের পক্ষে সম্ভব না এতগুলো কনস্ট্যান্ট মনে রাখা। সো অবশ্যই আমাদের কি করতে হবে, এই ইনকনসিস্টেন্সিটা দূর করতে চাই। আমরা চাই না যে এই কিছু সময় আমরা একটা ডাটা নেই, তারপরে আরেকটা ডাটা নিব, তারপরে আরেকটা। এই জিনিসটাই কনসিস্টেন্সি, যে একই টাইপের ডাটা একই রকমভাবে থাকবে, ডাটা অলওয়েজ সেমভাবে থাকবে। যদি আমি ইনফরমেশন রাখতে চাই, তাহলে আমি কি করব, নেম নিব, ধরেন আইডি নিব, তারপরে ধরেন ইমেল নিব, তারপর ফোন নাম্বার নিব। সো আমি চাই প্রতিটা, আচ্ছা এখানে নেমই লিখি, আমি চাই প্রতিটা স্টুডেন্টের নেম, আইডি, ইমেল, ফোন নাম্বার রাখবো। সো এই যে সব ডাটা সেম টাইপের রাখতেছি, এটাকে বলতেছি কনসিস্টেন্ট। ধরেন a@gmail.com, ফোন নাম্বার 123, তারপরে বি নিচ্ছি। সো আমি যেই ডাটাই নিতে চাই না কেন, আমাকে সেম টাইপের ডাটা নিতে হবে, এর বাইরে কিন্তু আমি ডেটা নিয়ে কাজ করবি না। সো এই যে কাজটা করতেছি আমরা, একই প্যাটার্নের ডাটাগুলো রাখতেছি, এটাকে আমি বলছি আমি কনসিস্টেন্ট রাখতেছি। তার মানে ডাটা আমি সবার জন্য সেম ডাটা রাখতেছি, সবার ক্ষেত্রেই সেম, এটাকেই বলা হয় কনসিস্টেন্সি। সো এইটা আমরা মেনটেন করার জন্য ডাটাবেসটা ইউজ করি। তারপরে বলতেছে আরেকটা কি, এই যে ডাটাগুলো অ্যাক্সেস করা ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। এই যে আমি বলতেছিলাম, যদি একটা কমন প্ল্যাটফর্ম না থাকে, আমি কোন ডাটা কোথায় আছে আমি বলতে পারবো না। হয়তো আপনি ইনফরমেশন রাখছেন, একটা জায়গায় রাখছেন, কিন্তু কোথায় আছে এটা তো বলতে পারে না। সো প্রতিটা প্রোগ্রামার যখন আপনি কাজ করবেন, ধরেন আপনার ফ্রেন্ড একটা ডাটা সেভ করে রাখছে সি ফোল্ডারে, আপনারা তো সি ফোল্ডার ইউজ করছেন, ধরেন সি ফোল্ডারে সি ড্রাইভে সে সেভ করে রাখছে, তারপরে আপনি কাজ করতে বসছেন। এখন আপনি যদি না জানেন যে আমার ফ্রেন্ড অলওয়েজ সি ড্রাইভে সেভ করবে, এর বাইরে সেভ করবে না, তাহলে আপনি খুঁজতে পারবেন। আপনি কী করবেন, ইতে একবার খুঁজবেন, এফে একবার খুঁজবেন, ডিতে একবার খুঁজবেন, খুঁজে খুঁজে আপনি দেখবেন কোথায় রাখছেন। সো এই যে ডিফিকাল্টিটা, এই ডিফিকাল্টিটা আমরা রিমুভ করতে চাই। আমরা চাই যে আমরা ইজিলি ডেটা অ্যাক্সেস করব। এই কারণেই আমরা ডেটাবেসটা ক্রিয়েট করলাম, যে একটা কমন প্ল্যাটফর্ম, আমি অলওয়েজ এই জায়গাতেই সেভ করব, এই জায়গাতে একটা স্ট্রাকচার মেনটেন করে কাজ করব, যাতে আমি সহজে অ্যাক্সেস করতে পারি। আচ্ছা, এখানে বলতেছে নিড টু রাইট আ নিউ প্রোগ্রাম টু ক্যারি আউট ইচ নিউ টাস্ক। সো নতুন নতুন টাস্কগুলো আমাকে করার জন্য একটা করে প্রোগ্রাম লিখতে হবে, এই প্রোগ্রামের থ্রুতে আমি অ্যাক্সেস করতে পারবো। এরকম ডাটা আইসোলেশন বলতে বোঝাচ্ছে যে মাল্টিপল ফাইলস আর মাল্টিপল ফরম্যাট বোঝাচ্ছে। এখানে আসি, এখানে এখানে ধরেন ইমেলে বোঝানো যাবে না, ধরেন আমি একটা ইমেজ নিলাম, আমি যে ডেটাটা সেভ করলাম, আপনাদের যে ডেটাগুলো দিতে হয় ফার্স্টে ভর্তির সময় কী কী দিতে হয়, ধরেন নেম দিতে হয়, আইডি একটা আপনাদের দিয়ে দেয়, ইমেল, ফোন নাম্বার, সাথে আপনার একটা ছবি দেন না, ইমেজ। এখন একবার যে কাজটা হলো, আপনাকে সফট কপি দিতে বলা হলো, আপনি একবার দিলেন জেপিজি, একজন দিলেন পিডিএফ, আরেকজন দিলেন পিএনজি, আরেকজন দিলেন জিআইএফ। সে একজন এক এক টাইপের ডাটা দিচ্ছেন না? এই যে ডিফারেন্ট যখন ফরম্যাট চলে আসবে, তখন কি প্রবলেম ফেস করবেন না? আপনি যখন দেখবেন আইডি কার্ড বানাতে যাবেন, একজন জেপিজি দিয়ে রাখছে,
জেপিজি দেওয়াতে কোনো প্রবলেম নাই। পিএনজি ব্যাকগ্রাউন্ড থাকে না। সো আপনি দেখলেন যে ওনার যখন আপনি বসাইতে গেছেন পিছনে ব্যাকগ্রাউন্ড পাচ্ছেন না, তখন একটু ইরোর দেখাচ্ছে। আরেকজন দেখছেন পিছনে খুব সুন্দর করে হচ্ছে জিআইএফ দিচ্ছে, জিআইএফ কি একটা অ্যানিমেশনের মতো 1 সেকেন্ড বা 2 সেকেন্ড ওইরকম দিয়ে দিচ্ছে। সো ওইখান থেকে কি আপনি ইমেজ বের করা সম্ভব? আপনি হয়তো ক্রপ করে বের করতে হবে। সো আপনি কি একটা মিসম্যাচে পড়বেন। সো এই আইসোলেশনটা আমরা হচ্ছে দূর করতে চাই। আমরা হচ্ছে মাল্টিপল ফাইলস রাখবো, কোনো সমস্যা নাই, ফরম্যাটও রাখবো, কিন্তু স্ট্রাকচার ওয়েতে রাখবো যাতে এরকম মিসম্যাচ না হয়। আমি যদি জিআইএফ রাখি তাহলে একটা পোর্শন রাখবো জিআইএফ রাখার জন্য, আমি যদি পিএনজি রাখি একটা পিএনজি রাখবো, আমি যদি পিডিএফ রাখি তাহলে একটা পিডিএফ রাখবো। সো এইরকম মাল্টিপল ফাইলসগুলো নিয়ে কাজ করার জন্য। আর ইন্টিগ্রিটিটা আপনারা আপাতত নাও বুঝতে পারেন, তারপর আমরা একটু দেখি ইন্টিগ্রিটি কনস্ট্যান্টে কী বলতেছে। অ্যাকাউন্ট ইন্টিগ্রিটি কনস্ট্যান্টে ফার্স্টে বলতেছে অ্যাকাউন্ট ব্যালেন্স গ্রেটার দ্যান 0 become buried in program code rather than being stated explicitly। আচ্ছা, এই জিনিসটা যে জিনিসটা বোঝাচ্ছে যে আপনাকে ব্যালেন্স কিন্তু অলওয়েজ 0 থেকে বড় হইতে হবে। এখন সামহাও কোনো একটা কারণে আপনার ব্যাংকের সিস্টেমে এরকম হলে আপনি ডেটা রাখছেন, পরবর্তীতে উনি টাকা উঠাচ্ছে, ধরেন 500 টাকা রাখছেন, টাকা উঠাইছে 200, তারপরে আবার 300, এরকম করে কিন্তু অলরেডি সে 500 শেষ। এখন আপনি যখন খাতা কলমে করবেন আপনার কিন্তু মাথায় এই জিনিসটা থাকবে না যে অলরেডি 500 উঠায় নিছে, সে হয়তো আরও 100 নিল, সেখানে কি মাইনাস হয়ে যাবে না? সো আপনি যে কাজটা করবেন, এই ডাটাবেসটা ইউজ করে আপনি একটা ইন্টিগ্রেটিভ সিস্টেম করতে পারবেন যে তাকে অলওয়েজ অ্যাকাউন্ট ব্যালেন্সটা 0 থেকে বড় হয়ে যাবে, মাইনাসে যাওয়া যাবে না, 0 থেকে বড় হইলেই আমি তাকে টাকা উঠাইতে পারবো বা দিতে পারবো, এরকম টাইপের। সো এই ইন্টিগ্রেট করার জন্য আপনার অ্যাকাউন্টের সাথে ডেটাগুলো যাতে ঠিকমতো ইন্টিগ্রেট করা যায়, এই জন্য হচ্ছে আমরা ডাটাবেসটা ইউজ করি। আর লাস্টে বলতেছে হার্ড টু অ্যাড নিউ কনস্ট্যান্ট অর চেঞ্জ এক্সিস্টিং ওয়ান্স। আচ্ছা, যখন আমাদের খাতা কলমে কিছু থাকে, হয়তো কোনো কিছু বের করে নতুন কিছু অ্যাড করাটা খুব টাফ হয়, আমরা সহজেই যাতে অ্যাডিং করতে পারি এই কারণে আমরা ডাটাবেস ইউজ করি। ধরেন আপনি চাচ্ছেন ইমেজ পর্যন্ত আছে, আপনি এখানে চাচ্ছেন যে কোন ইয়ারে আপনি এখানে অ্যাডমিশনটা হচ্ছে এটাও অ্যাড করবেন, এই অ্যাডমিশন ইয়ারটা আপনি রাখবেন। সো আপনি যদি ওই খাতা কলমের মধ্যে গিয়ে করতে চান, ধরেন আবার খাতায় গিয়ে চেঞ্জ করবেন, তাহলে কি প্রতিটা সবার আলাদা করে একটা নতুন পেজ লাগবে, পেজে বসায় লিখবেন, এরকম অনেকটা একটা হ্যাসেল হবে, আবার কাটাকাটিও হইতে পারে, অনেক কিছু হইতে পারে। সো আমরা কমন প্ল্যাটফর্মে রাখবো, আমরাও ইয়ারটা ম্যানুয়ালি রাখবো বা আমরা কোনো একটা কমান্ডের মাধ্যমে দিব, বাট এটা কোনো একটা ফরম্যাট ইউজ করে আমরা রাখবো যাতে আমরা ইজিলি এটা অ্যাড করতে পারি। সো এই অ্যাডিং, ডিলিটিং, ইন্টিগ্রেট করা, এইগুলো হচ্ছে বেসিক্যালি ডাটাবেসের মেইন পারপাস, যে এই পারপাসগুলোই হচ্ছে ফিল আপ করতেছে। তারপরে একটা প্রপার্টিস আছে যেটা আমরা পড়বো হয়তো লাস্টের দিকে, এটা এখনও পড়বো না, এটাকে বলা হচ্ছে অ্যাসিড প্রপার্টি ডাটাবেসের। অ্যাসিড, এই অ্যাসিডের 4টা অ্যালফাবেট 4টা মিনিং করে, এটা আমি এখন আর পড়াবো না, জাস্ট আমি বলতেছি অ্যাটমিসিটি, কনসিস্টেন্সি, তারপর হচ্ছে আইসোলেশন আর হচ্ছে ডিউরেবিলিটি। সো অলরেডি কিন্তু কনসিস্টেন্সিটা বলে দিছি যে সব ডাটার ফরম্যাটটা কাইন্ড অফ সেম থাকতে হবে, এটা আপনাকে মেনটেন করতে হবে। আইসোলেশন কী ছিল? মাল্টিপল টাইপের ফরম্যাট, মাল্টিপল টাইপের ফাইলস থাকবে, এগুলো একটু বেসিস আর একটু চেঞ্জ হবে, আমি পরে বলবো যখন আমরা অ্যাসিড প্রপার্টিসটা পড়বো। ডিউরেবিলিটি হচ্ছে যে আপনি যে একবার ডাটাবেসটা ক্রিয়েট করছেন এটা যাতে অনেক বেশিক্ষণ সাস্টেন করে, ধরেন এক থেকে আজকে করলে 10 বছর পরেও যাতে এটাই আপনি ইউজ করতে পারেন, এরকম টাইপের ডিজাইনটা করতে হবে। আর অ্যাটমিসিটি বলতে বোঝাচ্ছে ছোটো ছোটো করে ডিভাইড করে কাজ করতে হবে। আর অ্যাটমিসিটির আরেকটা এক্সাম্পল হচ্ছে যে একটা জায়গায় চেঞ্জ হলে যাতে অন্য জায়গায় চেঞ্জ হয়, এই জিনিসগুলো আর কি। সো এটা হচ্ছে আমরা আস্তে আস্তে দেখবো। অ্যাসিড প্রপার্টিটা আমাদের দরকার নেই, বাট অ্যাসিড প্রপার্টির একটা জিনিস এখানে আছে, সেটা হচ্ছে অ্যাটমিসিটি অফ আপডেট। এই কারণে আমি একটু বলতেছি, এখানে যে জিনিসটা হচ্ছে একটা এক্সাম্পল দিচ্ছে, ট্রান্সফার অফ ফান্ডস ফ্রম ওয়ান অ্যাকাউন্ট টু অ্যানাদার শুড ইদার কমপ্লিট অর নট হ্যাপেন অ্যাট অল। সো অ্যাটমিসিটি যে জিনিসটা বলতেছে যে আমার কাছে 2টা অ্যাকাউন্ট আছে, এটা জাস্ট স্লাইডে আসতে দেখে আমি বলে দিচ্ছি, কিন্তু এটা আমরা আবার ভালোভাবে এক্সাম্পল সহ পড়বো, আমি জাস্ট একটা মাথায় বলতেছি যে আমার কাছে 2টা অ্যাকাউন্ট আছে, অ্যাকাউন্ট হোল্ডার্স এ আর অ্যাকাউন্ট হোল্ডার বি। তার কাছে হয়তো ধরেন 5000 টাকা আছে আর এর কাছে হয়তো ধরেন 7000 টাকা আছে। এখন আমি যে কাজটা করতে চাচ্ছি, এ অ্যাকাউন্ট বি অ্যাকাউন্টকে 2000 টাকা পাঠাইছে, সে এই 2000 টাকা পাঠাইছে, তাহলে কি হবে? সে এটা চেঞ্জ করে মাইনাস করে হয়ে যাবে কত? 3000, আর এখানে হয়ে যাবে কত? 9000। এটাতে কোনো প্রবলেম নাই। কারণ অ্যাটমিসিটি যে জিনিসটা বলতেছে যে যদি আমি ট্রান্সফার করি কোনো একটা, তাহলে এখান থেকে যে ডিলিট হবে আইদার এই অ্যাকাউন্টে থেকে এই অ্যাকাউন্টে ফুললি চলে যাবে 2000 টাকা, গিয়ে এরকম যোগ বিয়োগ হয়ে ব্যালেন্স ঠিক থাকবে, আদারওয়াইজ হবে না। এখন আপনাদের কোশ্চেন থাকতে পারে যে স্যার কখন হবে না, না হওয়ার কারণটা কি? এমন হইতে পারে
আপনি যে এই অ্যাকাউন্ট থেকে এই অ্যাকাউন্টে ডাটা ট্রান্সফার করতেছেন, একটা মিনিমাম টাইম লাগে না? আপনার যখন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট যদি ইউজ করে থাকেন, ধরেন মোবাইল অ্যাপস থেকে আমি ক্লিক করতেছি, বিকাশে তো টাকা পাঠাইছেন, বিকাশে টাকা পাঠাইলে কি বিকাশ আর প্রসেস করতে অ্যাটলিস্ট 3-4 সেকেন্ড টাইম লাগে না? ধরেন এমন হইল বিকাশের 3-4 সেকেন্ডের টাইমে ইলেকট্রিসিটি চলে গেল, ইলেকট্রিসিটি ডাউন হয়ে গেল, বা ধরেন আপনার মোবাইল অফ হয়ে গেল সামহাও প্রসেসিং হওয়ার সময়, বা ধরেন বিকাশ যে ডাটাগুলো যেখানে রাখতেছে ওইটা মানে সামহাও পাওয়ার অফ হয়ে গেল। এখন এই পাওয়ার অফ হলে এখানে কি হবে? অ্যাটমিসিটি যে জিনিসটা বলতেছে, যদি এখানে কোনো একটা পাওয়ার লস হয়, কোনো একটা প্রবলেম হয়, অ্যাকাউন্টে যে কোনো একটা কিছু প্রবলেম হয়, আইদার সে ফুললি 2000 টাকাটা পাঠাইতে পারবে, যদি এর মাঝখানে কোনো একটা প্রবলেম হয় সে আবার কি করবে, ব্যাক করে চলে আসবে, সে আর পাঠাবে না, সে আবার রিটার্ন। ধরেন এইটুক পর্যন্ত গিয়ে ইলেকট্রিসিটি ডাউন হয়েছে, এটা কীভাবে হইতে, এটার আরেকটা এক্সাম্পল দিচ্ছি। এইটুক হয়ে ডাউন হয়েছে, ডাউন হওয়ার পরে সে কী করবে, এই ফুল জিনিসটা সে কমপ্লিট করবে না, সে আবার কি করবে, এখানে মাইনাস হয়েছিল 2000 টাকা যাওয়ার কথা ছিল, বাট এইখানে আর প্লাস হবে না, তার আগেই সে আবার ব্যাক করে আবার এখানের সাথে 2000 টাকা অ্যাড করে 5000 টাকা হয়ে এটা অফ হয়ে যাবে। অর্থাৎ যেই ট্রানজ্যাকশনটা আমি করছিলাম, যেহেতু এটা কমপ্লিট হতে পারে নাই, এটা মাঝ পথে গিয়ে কোনো একটা প্রবলেম ইস্যু হয়েছে, ইলেকট্রিসিটি হোক বা যে কোনো একটা টেকনিক্যাল ইস্যু হয়েছে, ওটা কী করবে, আবার ব্যাক করে চলে আসবে। এইটা বেসিক্যালি কোথায় হয় আমি বলি, রিয়েল লাইফে আমরা এটিএম বুথ থেকে যখন টাকা উঠাই, ধরবেন অনেক সময় হয় এটিএম বুথের ইলেকট্রিসিটি চলে যায়, সো চলে যাওয়ার সাথে সাথে সে কী করে, রিস্টার্ট করে। এখন ধরেন আপনি একটা ট্রানজ্যাকশন করছেন, টাকা কেটে ফেলছে, তারপরে ইলেকট্রিসিটি চলে গেল টাকা কাউন্টিংয়ের টাইমে, তাহলে কী হবে, আপনার টাকাও কেটে গেছে, আপনার কিন্তু কার্ড ভিতরে আটকে গেছে। এখন যখন ইলেকট্রিসিটি আসবে অলরেডি কিন্তু টাকা কেটে গেছে। বাট অ্যাটমিসিটি যে জিনিসটা বলতেছে যে যদি ডাটাবেস হয় তাহলে তাকে এইভাবেই মেনটেন করতে হবে যে সে যখন একটা ট্রানজ্যাকশন করতেছে এক জায়গা থেকে কমলে আরেক জায়গায় ফিল আপ করতে হবে, আর যদি ফিল আপ করতে না পারে তাহলে সে আবার আগের অবস্থায় চলে যাবে। সো এটিএমে দেখবেন যখন আপনি এরকম কারেন্ট ইলেকট্রিসিটি চলে যায়, দেখবেন যে আপনি কার্ড বের করে আবার ঢুকে আগের যে অ্যামাউন্ট ছিল এটাই আছে। কারণ হচ্ছে এই অ্যাটমিসিটির জন্য এই ব্যাঙ্কিংয়ের যে ডেটাবেসগুলো ক্রিয়েট করা হয়, ওরা অ্যাসিড প্রপার্টিটা মেনটেন করে, ওরা অ্যাসিড জিনিসটা, এই অ্যাটমিসিটি জিনিসটা মেনটেন করে। সো এইটা ডাটাবেসে থাকা লাগবে, এটা হচ্ছে ডাটাবেসের একটা পারপাস, যে এইরকম প্রবলেম যাতে না হয় এই জন্য হচ্ছে আমরা ডাটাবেসটা ইউজ করি যে অ্যাটমিসিটিটা মেনটেন করে। তারপর বলতেছে কনকারেন্ট অ্যাক্সেস বাই মাল্টিপল ইউজার। কনকারেন্ট অ্যাক্সেস বলতে বোঝাচ্ছে, ধরেন আপনার কাছে একটা খাতা আছে, অফলাইনের কথা চিন্তা করেন, খাতার মধ্যে আপনি অনেকগুলো নাম টাম লিখছেন বা প্রেজেন্ট শিট লিখছেন, আপনি ওই ডকুমেন্টটা চেক করতে যাচ্ছেন। এখন আপনি চেক করতে গেছেন, চেক করতেছেন, করতে করতে আপনার ফ্রেন্ডও বললো আমারও ওই ডকুমেন্ট চেক করা লাগবে। সো একসাথে কি তখন চেক করতে পারবেন? কারণ আপনি এক পেজে আছেন, উনি আরেক পেজে চেক করবে। সো যেহেতু পারবেন না, সো মাল্টিপল পারপাস কি, মানে মাল্টিপল ইউজারকে আপনি সার্ভ করতে পারতেছেন না অ্যাট এ টাইম একজনকে সার্ভ করতে হচ্ছে। বাট আমরা চাচ্ছি কি আমাদের যে অ্যাপ্লিকেশন হবে বা সফটওয়্যার হবে সেটা খুবই ফাস্টার হবে, সেটা একসাথে অনেক মানুষকে সার্ভ করতে হবে, অনেক মানুষকে একসাথে সার্ভিস প্রোভাইড করতে হবে পারবে। সো এই কারণে আমরা হচ্ছে ডাটাবেসটা দেখলাম যে একসাথে আমি মাল্টিপল ইউজার নিয়ে কাজ করবো। সো একটা যদি কমন প্ল্যাটফর্ম থাকে, যেই ডাটাই যাচ্ছে ওই কমন প্ল্যাটফর্ম থেকে নিয়ে আসবে, একসাথে 4 জন গেলেও প্রবলেম নাই, 100 জন গেলেও প্রবলেম নাই। হ্যাঁ, তবে একটা প্রবলেম হইতে পারে, যখন একসাথে অনেক মানুষ আসবে তখন একটু স্লো হয়ে যাবে প্রসেসটা। সো এই মাল্টিপল ইউজারকে সার্ভ করার জন্যই আমরা হচ্ছে বেসিক্যালি ডাটাবেসটা ইউজ করতেছি। আর কনকারেন্ট বলতে বোঝাচ্ছে অ্যাট এ টাইম সবাই যাতে একসাথে অ্যাক্সেস করতে পারে, এটাই হচ্ছে বোঝাচ্ছে। আচ্ছা, কনকারেন্ট অ্যাক্সেস নিড ফর পারফরমেন্সের জন্য বলতেছে। আর এখানে একটা এক্সাম্পল হচ্ছে আনকনকারেন্ট কি হচ্ছে, 2 people রিডিং আ ব্যালেন্স অ্যান্ড আপডেটিং বাই উইথড্রয়িং মানি অ্যাট দ্য সেম টাইম। সো এই প্রবলেমটাতে হচ্ছে কি যে যদি কন্ট্রোল না থাকে, মানে কনকারেন্ট যদি আপনি না দেন তাহলে হচ্ছে কি একসাথে 2টা মানুষ ব্যালেন্স আপডেট করতে পারবে না, ব্যালেন্স চেঞ্জ করতে পারবে না। সো তখন মিসম্যাচ প্রবলেম হবে। আর লাস্টে হচ্ছে সিকিউরিটি প্রবলেম। সো আপনি যদি ডেটাটা একটা সিকিউর জায়গায় রাখতে চান, সো আপনাকে ডাটাবেস ইউজ করতে হবে। ডাটাবেসে কিছু স্ট্রাকচারটা এমনভাবে ডেভেলপ করা হয়েছে যে আপনি সিকিউর ওয়েতে ডাটা হাইড করে রাখতে পারবেন, আপনার ডেটাগুলো সহজে দেখতে পারবেন। আদারওয়াইজ সে যদি কমান্ডগুলো না জানে বা সে যদি আপনার যে আপনি অর্গানাইজ ওয়েতে রাখছেন অর্গানাইজের প্যাটার্নটা যদি না জানে, সে অ্যাক্সেস করতে পারবে না। আর তার উপর আমরা একটা ইউজার নেম পাসওয়ার্ড অ্যাড করবো, যেটা আমরা ল্যাবে দেখবো। ওই পাসওয়ার্ড ইউজার নেম দিয়ে আমরা আরও সিকিউর রাখতে পারি ডাটাবেসটাকে। সো এই মোটামুটি আমাদের এই পারপাসগুলো ছিল। আর এইখানে হচ্ছে ডাটা মডেলস আছে, এইগুলা নেক্সট ক্লাসে বলবেন। ঠিক আছে, তাহলে আমি জাস্ট একটু পারপাসটা বললাম আর হচ্ছে ডাটাবেসটা কী জিনিস একটু আইডিয়া দিলাম।
সো এইটাই মোটামুটি আপনারা একটু দেখে আসেন, নেক্সট ক্লাস থেকে আমরা হচ্ছে ডাটা মডেলগুলো পড়বো।